আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এ অধ্যায়টির পাঠ ৬ ও ৭ নিয়ে আলোচনা করব। আর এই পাঠ ৬ ও ৭ লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। একই সাথে তোমাদেরকে এই পাঠ ৬ ও ৭ উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব। চলো তাহলে আমরা আমাদের এই প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের পাঠ ৬ থেকে লেখাগুলোতে কি বলা হয়েছে তা দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে পাঠ ৬ লেখাগুলোতে বলা হচ্ছে মৌলিক ও যৌগিক একক। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এ অধ্যায়ের পাঠ ১ থেকে ৫ পর্যন্ত যেই লেখাগুলো ছিল ওই লেখাগুলোকে বুঝিয়ে দিয়ে সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি ওই ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে মৌলিক ও যৌগিক এককে বলা হয়েছে আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলে। তাহলে আমরা যা পরিমাপ করি, যে কোনো জিনিসেই আমরা পরিমাপ করি না কেন, তাকে সাধারণ রাশি বলা হয়। যেমন টেবিলের দৈর্ঘ্য হচ্ছে একটা রাশি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ টেবিলের দৈর্ঘ্য হচ্ছে একটা রাশি, এরপরে উচ্চতা একটা রাশি, এই উচ্চতাও একটা রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে এককের মাধ্যমে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য সরাসরি আমরা পরিমাপ করতে পারি। এরপরে লেখাগুলোকে আমরা বুঝে নিই। আমরা দেখব এখানে আমাদেরকে যে একক আর রাশির কথা বলা হয়েছে এই জিনিসগুলো কি। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাণের একক, এই 7টি এককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। তাহলে তোমরা এখানে মনে রাখার চেষ্টা করবে একক হচ্ছে 7টি। এর মধ্যে একটা হচ্ছে দৈর্ঘ্যের একক, এরপরে হচ্ছে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক, এরপরে হচ্ছে পদার্থের পরিমাণের একক। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 7টা এককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। এরপরে হচ্ছে অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এই পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটা শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের 2টি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। যেমন আমরা যদি একটা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে দৈর্ঘ্যের সাথে গুণ করতে হবে প্রস্থকে। এই কথাটি আমাদেরকে এখানে বলা হচ্ছে দৈর্ঘ্যের 2টি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। তোমাদেরকে এখানে এই কথাটি বলে দেওয়া হচ্ছে আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করি তার মানে হচ্ছে পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের 2টি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। তোমাদেরকে এখানে এই দৈর্ঘ্যের সাথে যে প্রস্থ গুণ করা হচ্ছে এখানে তোমাদেরকে এখানে এই দৈর্ঘ্যের সাথে যে প্রস্থ গুণ করতে হচ্ছে দুইটা এককে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা দৈর্ঘ্যের সাথে যে প্রস্থ গুণ করলাম এখানে দুইটা এককে গুণ করতে হচ্ছে। এই কথাটি তোমাদেরকে এখানে বলা হয়েছে দৈর্ঘ্যের 2টি এককের গুণফলের উপর নির্ভর করতে হয় যদি আমরা শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপ করতে চাই। এরপরে বলা হয়েছে আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফল দরকার। আমরা জানি আয়তনের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 3টা এককের উপর আমাদেরকে নির্ভর করতে হয়, 3টা এককের গুণফল দরকার। এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক। আমরা এতক্ষণ পর্যন্ত যে সমন্বিত এককের কথা বলছি এই এককই হচ্ছে যৌগিক বা লব্ধ একক। এরপরে এখানে বলা হচ্ছে যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলের একক। এরপরে বলা হচ্ছে অনুরূপভাবে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। তাহলে আমরা আয়তনের একক বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে গুণ করলে যে গুণফলটা পাবো ওই গুণফলের একক হচ্ছে আয়তনের গুণফল। বেগের একক হলো দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুপাত। এরপরে বেগের একক হলো দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুপাত।
আমরা যদি দৈর্ঘ্যের একক আর সময়ের একককে অনুপাত করি তাহলে আমরা ব্যাগের একক পাব। এখানে তোমাদেরকে এককের আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে। আমরা এখানে যে কথাগুলো বললাম এই কথাগুলোর প্রয়োগ আমরা আমাদের সৃজনশীল প্রশ্নগুলোতে এর প্রয়োগগুলোকে দেখব। এখানে আমাদেরকে এককের আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়েছে। তাহলে এককের আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর হচ্ছে বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফরম বা পাসপোর্টের ফরম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। তাহলে এখানে তোমাদেরকে 1 মিটার 61 সেন্টিমিটার লেখা হয়েছে, আর আমরা সাধারণত বলি 5 ফুট 4 ইঞ্চি। তাহলে তোমার উচ্চতা কি দুইটা? একবার হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি আর একবার হচ্ছে 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি? একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো এমকেএস বা মিটার কিলোগ্রাম সেকেন্ড, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড ও সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত। তাহলে দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সালে পৃথিবীর সকল দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তোমরা এখানে মনে রাখবে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এরপরে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আলোকোজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাপের একক মৌল। এগুলো বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে এককগুলো দেখলাম ওই এককগুলো হচ্ছে এসআই পদ্ধতির মৌলিক একক। তাহলে এসআই পদ্ধতির মৌলিক এককগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, অ্যাম্পিয়ারের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। এরপরে আমাদেরকে এখানে বলা হচ্ছে দৈর্ঘ্যের একক। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের 1 মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইউরেনিয়াম নামক মিশ্রিত ধাতু তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। তাহলে দৈর্ঘ্যের একক কীভাবে বের করা হয়েছে তা তোমাদেরকে এখানে বলা হচ্ছে। এরপরে বলা হয়েছে দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার একটি ব্যবহার করি, কিন্তু একটা পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, সংক্ষেপে হচ্ছে সেমি। আবার আমরা যখন একটা পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়েও ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি, এটি হলো মিলিমিটার, সংক্ষেপে হচ্ছে মিমি। তাহলে সবচেয়ে বড় হচ্ছে মিটার, মিটার থেকে ছোট হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ছোট হচ্ছে মিলিমিটার। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করে কিলোমিটার, সংক্ষেপে হচ্ছে কিলোমিটার। এই মিটার থেকে বড় হচ্ছে কিলোমিটার। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্ক হলো তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আবার 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এখানে যে আমরা 1000 মিটার পেলাম, এই 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিটার, আর এই 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আবার এই 100 সেন্টিমিটারের 1 সেন্টিমিটার তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে 1 কিলোমিটার, 1 মিটার, 1 সেন্টিমিটার সমান কত তা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। তোমরা ভালোভাবে এই বক্সের এই মিটারের পরিমাপগুলোকে ভালোভাবে মুখস্থ রাখার চেষ্টা করবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে পাঠ 7 ভরের একক দেখানো হচ্ছে। ভরের এককে আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। তাহলে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর এই কিলোগ্রামকে এখানে কেজিতে সংক্ষিপ্তভাবে বলা হয়। ফ্রান্সের সেব্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এই ক্ষেত্রে আদর্শ হিসাবে ধরা হয়েছে। কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম।
তাহলে কম বা ছোট যে ভর আমরা পরিমাপ করি ওই ভরের জন্য গ্রাম গ্রাম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কিলোগ্রাম হচ্ছে বড়, এর মানে হচ্ছে 1 কেজি, আর গ্রাম হচ্ছে ছোট। এছাড়া বেশি ভরের বস্তু ও পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন। তাহলে এই কুইন্টাল আর মেট্রিক টন ব্যবহার করা হয় বেশি ভরের বস্তুর পরিমাপের ক্ষেত্রে। এখানে তোমাদেরকে বক্সের মধ্যে দেখানো হচ্ছে 1 মেট্রিক টন সমান হচ্ছে 10 কুইন্টাল, আবার 1 কুইন্টাল সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, আবার 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। তোমরা এই বক্সের এই পরিমাপগুলোকেও মুখস্থ রাখার চেষ্টা করবে। এরপরে হচ্ছে সময়ের একক। আমরা এখন সময়ের একক দেখে নিই। সময়ের এককে একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড। তাহলে সময়ের একক মুখস্থ রাখবে সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর ইত্যাদি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন। একদিনের 24 ভাগের 1 ভাগ হলো 1 ঘন্টা। তাহলে তোমরা এখানে মনে রাখার চেষ্টা করবে, এখানে একদিন মানে হচ্ছে, এখানে তোমাদেরকে বলা হয়েছে পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে যে ঘুরে আসে, যে অবস্থায় পুনরায় ফিরে আসে, ওই সময়টাকে আমাদেরকে একদিন বলা হয়। আর একদিনকে যদি আমরা 24 ভাগ করি, ওই 24 ভাগকে 1 ঘন্টা ধরা হয়। এরপরে বলা হচ্ছে 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগই হলো আমাদের মৌলিক একক সেকেন্ড। সুতরাং তোমাদেরকে এখানে একটা বক্সের মধ্যে দেখানো হচ্ছে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তোমরা এখানে এই বক্সের লেখাগুলোকে মনে রাখার চেষ্টা করবে। আমরা এতক্ষণ পর্যন্ত পাঠ 6 ও 7-এর যে লেখাগুলো দেখলাম, এই লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে আমি একটা সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর কীভাবে করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। তোমরা আবারও এই লেখাগুলোকে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখা অনেক সহজ মনে হবে। চলো তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটিকে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর লিখে নিয়েছি। তোমাদের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এ অধ্যায়টির পাঠ 6 ও 7-এর উপর ভিত্তি করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে প্রশ্নে প্রথমে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপকটার উপর ভিত্তি করে তোমাদেরকে 4টা প্রশ্ন করা হয়েছে, ক থেকে ঘ পর্যন্ত। উদ্দীপকে বলা হচ্ছে একটা বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, আর প্রস্থ হচ্ছে 2 মিটার এবং উচ্চতা হচ্ছে 1 মিটার। তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে এখানে ক থেকে ঘ পর্যন্ত 4টা প্রশ্ন করা হয়েছে। এই ক নম্বর আর খ নম্বরের এই প্রশ্ন দুটি হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলোর উপর সরাসরি লেখাগুলোর উপর ভিত্তি করে। ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে মৌলিক একক কাকে বলে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে এই উত্তরটিকে লিখে নিয়েছি। ক নম্বরের উত্তরটি হচ্ছে যেসব রাশির একক অন্য রাশির এককের উপর নির্ভর করে না, বরং ওইসব রাশির এককের সাহায্যে অন্যান্য রাশির একক নির্ণয় করা যায়, সেসব রাশির একককে মৌলিক একক বলে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা ক নম্বরের উত্তরটিকে লিখতে পারো। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি, ব্যাখ্যা করো। তাহলে খ নম্বরের প্রশ্নের উত্তরটিতে আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো আমরা প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। খ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন, কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পূর্ণ করতে পরিমাপের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে দেখে ফেললাম কীভাবে আমরা খ নম্বরের উত্তরটিকে লিখতে পারি। এরপর গ নম্বরের প্রশ্নটিতে আমাদেরকে এখানে বলা হয়েছে উদ্দীপকের বাক্সটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমাদেরকে গ নম্বর আর ঘ নম্বরের প্রশ্ন দুটি দেওয়া হয়েছে তোমাদের বই লেখার উপর, এবং এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে। তাহলে গ নম্বরের প্রশ্নে আমাদেরকে যেহেতু বাক্সটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে উদ্দীপকে বাক্সের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, এরপরে বাক্সের প্রস্থ দেওয়া হয়েছে, এরপর উচ্চতা দেওয়া হয়েছে। আমরা এই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার মাধ্যমে বাক্সটির ক্ষেত্রফল নির্ণয় করব। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। আমরা প্রথমে উদ্দীপক থেকে দেখে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে লিখে নিয়েছি। আর আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখে দৈর্ঘ্য
তাহলে আমরা উদ্দীপক থেকে দেখে দৈর্ঘ্য আর প্রস্থকে এখানে বসিয়ে দিব আর এখানে লিখে দিব আমরা বাক্সটির ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আর আমরা যেহেতু বাক্সটির দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর দুটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব, এজন্য আমাদেরকে লিখতে হবে বাক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটি পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা যদি একটা বাক্সকে চিন্তা করি, ওই বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুইটা পৃষ্ঠতল থাকবে, ওই দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। যেহেতু আমরা দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব, তাই আমাদেরকে এই দৈর্ঘ্য আর প্রস্থকে 2 দ্বারা গুণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 2 দ্বারা আমরা গুণ করব দৈর্ঘ্য আর প্রস্থকে। দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2, 3 দুগুণে হচ্ছে 6, 6 এর সাথে আবার এই 2কে গুণ করলে 6 দুগুণে 12। আমরা এখানে 12 পেলাম। আর দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা যে বর্গ একক পাই, এজন্য আমাদেরকে লিখতে হবে বর্গমিটার। মিটারের সাথে মিটারকে গুণ করলে বর্গমিটার হয়। এরপর বাক্সটির প্রস্থ ও উচ্চতা বরাবর দুইটি পৃষ্ঠের ক্ষেত্রফল। বাক্সের এবার যে প্রস্থ আর উচ্চতা আছে, ওই বরাবর আমরা দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা বাক্সকে চিন্তা করে বাক্সের যে দুইটা পৃষ্ঠতল থাকবে, ওই দুইটা পৃষ্ঠের প্রস্থ আর উচ্চতা বরাবর দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এই প্রস্থ আর উচ্চতাকে গুণ করব দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য। তাহলে 2 দ্বারা যদি আমরা প্রস্থ আর ক্ষেত্রফলকে গুণ করি, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 1। আমরা উদ্দীপক থেকে দেখে প্রস্থ আর উচ্চতার মানগুলোকে বসিয়ে দিব। 2 এর সাথে 1কে গুণ করলে 2, আর এখানে আছে আমাদের 2। এই 2 হচ্ছে আমাদের এই দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, আমরা এখানে এজন্য 2 দিলাম। আর এই 2 এর সাথে 2কে গুণ করলে 4, মিটার মিটার গুণ করলে আমরা পাই বর্গমিটার। এরপরে আবার দৈর্ঘ্যের সাথে উচ্চতাকে গুণ করতে হবে। এখানে আমরা যে 3টা মান পেলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, প্রথমে আমাদেরকে এই দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করতে হবে। এরপরে আমাদেরকে এই প্রস্থের সাথে উচ্চতাকে গুণ করতে হবে। এরপর আমাদেরকে এই দৈর্ঘ্যের সাথে উচ্চতাকে গুণ করতে হবে। আমরা এখানে দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করলাম, এরপরে প্রস্থের সাথে উচ্চতাকে গুণ করলাম। এখন আমরা দৈর্ঘ্যের সাথে উচ্চতাকে গুণ করব, আর যে দুইটা পৃষ্ঠ আছে এই পৃষ্ঠের ক্ষেত্রফল দ্বারা 2 দ্বারা গুণ করব। তাহলে বাক্সটির দৈর্ঘ্য ও উচ্চতা বরাবর দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। যেহেতু দুইটা পৃষ্ঠতল আছে দৈর্ঘ্য ও উচ্চতা বরাবর, এজন্য আমরা 2 দ্বারা গুণ করব। দৈর্ঘ্য আর উচ্চতা আছে, আমরা দৈর্ঘ্যকে উচ্চতা দ্বারা গুণ করব। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 1। 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3, 3 দুগুণে হচ্ছে 6, 6 বর্গমিটার। এখন আমরা এখানে 12 বর্গমিটার পেলাম বাক্সটার দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল। এরপরে 4 বর্গমিটার পেলাম, এরপরে এখানে 6 বর্গমিটার পেলাম। তাহলে এই 3টা ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিব, তাহলে বাক্সটার ক্ষেত্রফল পাবো। প্রথমে 12, এরপরে 4, এরপরে 6, যোগ করলে আমরা এখানে পাচ্ছি 22 বর্গমিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নম্বরের উত্তরটিকে কীভাবে লিখতে পারি। এরপর আমরা ঘ নম্বরের প্রশ্নটিকে দেখে নিই। ঘ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে বাক্সটির আয়তন সেন্টিমিটারে প্রকাশ করো। এখানে আমাদেরকে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া হয়েছে। আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মাধ্যমে খুব সহজেই বাক্সের আয়তন বের করে ফেলতে পারবো। আয়তন বের করার পরে এরপর আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। চলো আমরা দেখে নিই কীভাবে ঘ নম্বরের উত্তরটিকে লেখা যায়। খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারবো। আমরা প্রথমে বাক্সটার দৈর্ঘ্য লিখে নিলাম উদ্দীপক থেকে দেখে। বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এই 3 মিটারকে আমরা প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 3 দ্বারা আমরা 100কে গুণ করব। 3 100 হচ্ছে 300 সেন্টিমিটার। এরপরে আমরা উদ্দীপক থেকে দেখে বাক্সের প্রস্থ লিখে নিলাম। বাক্সের প্রস্থ হচ্ছে 2 মিটার। এই 2 মিটারকে যদি আমরা সেন্টিমিটার বানাতে চাই, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। 2 100 হচ্ছে 200 সেন্টিমিটার। এরপরে বাক্সের উচ্চতা আমরা উদ্দীপক থেকে দেখে লিখে নিলাম। বাক্সের উচ্চতা হচ্ছে 1 মিটার। 1 দ্বারা আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। 100 দ্বারা যদি আমরা 1কে গুণ করি, তাহলে পাবো 100 সেন্টিমিটার। আমরা এখানে বাক্সের দৈর্ঘ্য পেলাম 300 সেন্টিমিটার। এরপরে বাক্সের প্রস্থ পেলাম 200 সেন্টিমিটার। বাক্সের উচ্চতা পেলাম 100 সেন্টিমিটার। আমরা এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা পেয়েছি। এখন আমরা আয়তন বের করব। আমরা জানি আয়তনের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর এর একক হচ্ছে ঘন একক। আমরা এখানে দৈর্ঘ্যের মান বসিয়ে দিলাম 300, প্রস্থের মান বসিয়ে দিলাম 200, উচ্চতার মান বসিয়ে দিলাম 100। 300, 200 আর 100কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা এই সংখ্যাটি পাই 60 লক্ষ। ঘন একক, এজন্য ঘন সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি বাক্সটার আয়তন হচ্ছে 60 লক্ষ ঘন সেন্টিমিটার।
তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে আমরা ঘ নম্বরের উত্তরটিকে লিখে ফেলতে পারি। আমরা এখানে দেখে ফেললাম কিভাবে এই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা যায়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায়ের আরও যেই বাকি পাঠগুলো রয়েছে ওই পাঠগুলো লেখাগুলোকে বুঝিয়ে দিব, একই সাথে তোমাদেরকে ওই পাঠগুলোর উপর যেই সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।